শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বাঙালির শোক দিবস আজ। জাতির জনকের হত্যাকাণ্ড নিয়ে বাঙালিয়ানার বিশেষ সম্পাদকীয় দেখতে ক্লিক করুন আই বাটনে। সাধারণ আইডি নয়, দেশীয় জঙ্গিদের হাতে আছে দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরণ প্রযুক্তিও, বড় ক্ষয়ক্ষতির শঙ্কা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার মধ্যে ফিরে এলো সেই 15ই আগস্ট। 51 বছর আগে যে দিনটিতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হতো। ছাত্র জনতার অভ্যুত্থানে সেই সরকার পতনের পর তৃতীয়বারের মতো দিনটি এলো বড় ধরনের কোনো কর্মসূচি ছাড়াই। 2024 সালে জাতীয় শোক দিবস হিসাবে 15ই আগস্টের ছুটি বাতিল করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসা বিএনপি সরকারও ছুটি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে। বঙ্গবন্ধুর বড় মেয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরশাসন আর শত শত আন্দোলনকারীকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতে অবস্থান করছেন। দেশের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে 6 শতাধিক মামলা ঝুলছে। জুলাই অভ্যুত্থান ঠেকাতে দমন পীড়নে অংশ নেওয়ার অভিযোগে বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ। শেখ হাসিনার মতোই অনেক জ্যেষ্ঠ নেতা আত্মগোপনে রয়েছে। একটি অংশ গ্রেফতার হয়ে আছেন কারাগারে। কর্মীরা সব ছন্নছাড়া। ঢাকা ও ঢাকার উপকণ্ঠে পরপর কয়েকটি বোমা উদ্ধারের পর এ নিয়ে আলোচনার মধ্যে পুলিশ বলছে, দেশে সক্রিয় হয়ে ওঠা ইসলামী উগ্রবাদীরা এখন দুর্নিয়ন্ত্রিত বোমা তৈরি করতে শুরু করে দিয়েছে। দেশে জঙ্গি তৎপরতা আছে কি নেই তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও একজন উপদেষ্টার 2 রকম বক্তব্য নিয়ে আলোচনার কয়েক মাস পর পুলিশ এখন জঙ্গিদের হাতে দুর্নিয়ন্ত্রিত বোমা থাকার কথা বলছে। আশুলিয়ায় একটি চায়ের দোকানে ফেলে যাওয়া প্রেসার কুকার বোমা থেকে পুলিশ দূর থেকে বিস্ফোরণ ঘটানোর যন্ত্র বা রিমোটও পেয়েছে। এর 2 সপ্তাহ পর সাভারের বনগাঁও ইউনিয়নে একটি মাঠে যে প্রেসার কুকার বোমাটি পাওয়া গেছে সেটিও দুর্নিয়ন্ত্রিত বলে জানিয়েছে পুলিশ। পুলিশের কর্মকর্তারা বলছেন, নব্য জেএমবির বোমা কারিগরদের থেকে দীক্ষা পাওয়া নাজমুল হাসান ওরফে মামুন, যিনি বোমারো মামুন হিসেবে পরিচিত, 10 বছর আগেও তিনি প্রেসার কুকার ও পাইপ বোমা বানাতেন। 2017 সালের রাজধানীর পান্থপথে হোটেল ওলিওতে যেই বোমার বিস্ফোরণে একজন আত্মঘাতী হয়েছিলেন বলে তখনকার পুলিশ জানিয়েছিল, সেটি ছিল মামুনের তৈরি 2টি প্রেসার কুকার বোমা। ওই সময় ধারাবাহিক বিভিন্ন অভিযানে নব্য জেএমবির কয়েকজন বোমা কারিগর নিহত হন, আর মামুন সেই সময় থেকেই কারাগারে ছিলেন। 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারাগার থেকে মুক্তি পান। এরপর দল গুছিয়ে মামুন আবারও বোমা বানাতে শুরু করেন, বলছেন পুলিশের কর্মকর্তারা। তবে এখন প্রেসার কুকার বোমার রিমোট ডিভাইস সংযুক্তির বিষয়টি পুলিশের কপালে নতুন করে চিন্তার ভাঁজ তৈরি করেছে। গত বছর ডিসেম্বরে ঢাকার কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণ। এরপর ফেব্রুয়ারিতে রাজধানীর যাত্রাবাড়িতে তল্লাশির সময় পুলিশকে ছুরিকাঘাত করে বোমার ব্যাগ ফেলে পালানো। মার্চে কুমিল্লার শিব মন্দিরে বিস্ফোরণ এবং একই মাসে রাজধানীর সায়েদাবাদে পুলিশের তল্লাশির সময় বোমা বিস্ফোরণের ঘটনায় মামুন ও তার শীর্ষ আরিফ ওরফে ইমরানের সংশ্লিষ্টতা পাওয়ার কথা বলছেন তদন্তকারীরা। তখন থেকেই মামুনকে খুঁজছিল পুলিশ। এরপর গেল জুলাইতে সনাতন ধর্মীদের উল্টো রথযাত্রার পথে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতর পাইপ বোমা ফেলে রাখা এবং আশুলিয়ার চারাবাগে চায়ের দোকানে প্রেসার কুকার বোমা ফেলে রাখার ঘটনাতেও মামুন আরিফরা জড়িত বলে পুলিশের ভাষ্য। সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে একটি জাহাজ ভিড়তে না পারা ও মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল এফএসআরইউ এর নতুন করে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় 14 আগস্ট জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ কমে প্রায় 300 মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে।
ফলে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হলেও আবাসিক, শিল্প কারখানা ও পরিবহন খাতে গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মসটাইপ এলএনজি পরিবাহী জাহাজ আল হামরা গত ৩ দিন ধরে বঙ্গোপসাগরে অপেক্ষমান থাকলেও এক্সিলারেট এনার্জি সেটিকে সামিটের FSRU-তে ভেড়ার অনুমতি দেয়নি। এই টার্মিনালের কারিগরি কার্যক্রম পরিচালনা করে এক্সিলারেট এনার্জি। কর্মকর্তারা জানান, এখন জাহাজ ভেড়ানোর অনুকূল আবহাওয়া থাকায় তারা আশা করেছিলেন আগের দিন রাতের মধ্যে মেমব্রেন টাইপ আরেকটি জাহাজ টার্মিনালে নোঙর করবে। ফলে এলএনজি খালাস শুরু করা যাবে এবং গতকাল থেকেই গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে সামিট পাওয়ার বলেছে তাদের টার্মিনালটি রিগ্যাসিফিকেশনের জন্য পুরোপুরি প্রস্তুত ও সচল রয়েছে এবং টার্মিনালটি বন্ধ নেই। 14 আগস্ট বিকাল 4টার দিকে কারিগরি ত্রুটির কারণে এক্সিলারেট পরিচালিত FSRU বন্ধ হয়ে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। বন্ধ হওয়ার আগে টার্মিনালটি জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 250 থেকে 300 মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করছিল। রাত 9টা 40 মিনিট পর্যন্ত এর কার্যক্রম পুনরায় চালু করা যায়নি। পেট্রোবাংলার প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট ডিভিশনের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শোয়েব টিভিএসকে টার্মিনালটি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিগগিরই FSRU-টির কার্যক্রম চালুর আশা করা হচ্ছে। তবে তিনি সুনির্দিষ্ট সময়সীমা জানাননি। এর আগে 21শে জুলাই জাহাজ থেকে জাহাজে এলএনজি স্থানান্তরের সময় অগ্নিকাণ্ডের ঘটনার পর টার্মিনালটি 2 সপ্তাহেরও বেশি সময় কার্যত বন্ধ থাকার পর 6ই আগস্ট ফের আংশিক চালু হয়। আগুনে টার্মিনালের বয়লার পরিচালনা সংশ্লিষ্ট যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয় এবং শুরুতে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে একটি বয়লার ব্যবহার করে টার্মিনালটি ধীরে ধীরে সরবরাহ শুরু করলেও নতুন করে দেখা দেওয়া এই কারিগরি ত্রুটি আগে থেকেই চাপে থাকা এলএনজি সরবরাহ ব্যবস্থাকে পুনরায় ব্যাহত করেছে। ইরানে সামরিক হামলা চালানোর পর থেকেই যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বাড়ছে। তবে নাগরিকদের এই বাড়তি খরচের জন্য কখনো ক্ষমা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 14 আগস্ট নিউ ইয়র্কের ডেভিড ম্যাক ট্রেনিং অ্যান্ড ইন্টেলিজেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। ট্রাম্প বলেন, জ্বালানির জন্য সামান্য কিছু বেশি অর্থ দিতে হচ্ছে, এটা ঠিক। মনে রাখবেন, আপনারা তা করছেন যাতে চরম দুষ্টু ও বিশ্বের প্রধান সন্ত্রাসী পৃষ্ঠপোষক দেশকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে আটকাতে পারেন। ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত সঠিক দাবি করে ট্রাম্প বলেন, গ্যাসের দাম $4 পৌঁছেছে, এটি ঠিক আছে। আমি কখনোই ক্ষমা চাইব না, কারণ সঠিক কাজই করেছি। তবে ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘন্টা আগে হোয়াইট হাউসের বিদায়ী প্রেস সচিব ক্যারোলিন লিভিট সাংবাদিকদের জানিয়েছিলেন, তেলের দাম কম রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখা দুটি প্রেসিডেন্টের কাছে সমান গুরুত্বপূর্ণ। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন সাধারণ পেট্রোলের গড় দাম বাড়িয়েছে $4.07, যা 1 মাস আগে $3.85 এবং 1 বছর আগে $3.61 ছিল। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। দেশের বাজারে সুগন্ধি চালের চাহিদা ও দাম বেড়ে যাওয়ায় রপ্তানিতে কিছুটা লাগাম টানতে যাচ্ছে সরকার। এজন্য রপ্তানি কোটা পুনর্বিবেচনা করে তা কমানো বা সমন্বয় করা হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, রপ্তানির অনুমতি পাওয়া কোম্পানিগুলো কী পরিমাণ সুগন্ধি চাল রপ্তানি করেছে সেই তথ্য 3 কর্মদিবসের মধ্যে জমা দিতে হবে। মন্ত্রণালয় বলেছে, মূলত যেসব কোম্পানি অনুমতি পাওয়ার পরও নির্ধারিত পরিমাণ সুগন্ধি চাল রপ্তানি করতে পারেনি কিংবা আংশিক রপ্তানি করেছে, মূলত তাদের অব্যবহৃত কোটা পুনর্বিবেচনার আওতায় আসতে পারে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। মাইটি অস্ট্রেলিয়া, যাদের মাটিতে খেলতে গেলে বিশ্বের সব টেস্ট খেলুড়ে দেশ পণ করে যায় যেন ইনিংস ব্যবধানে হারতে না হয়। ভারতের মতো দল অস্ট্রেলিয়ায় গিয়ে অল আউট হয়ে যায়।
সেখানে বাংলাদেশ জয়ের সুবাতাস তো পাচ্ছেই, সামান্য হলেও দেখতে পারে ইনিংস ব্যবধানে জেতার স্বপ্ন। এটি কিন্তু এখন ছেঁড়া কাঁথায় শুয়ে আর লাখ টাকার স্বপ্ন দেখার মতো অবস্থায় নেই, বরং বাস্তবতা অনেক কাছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, অস্ট্রেলিয়ায় গিয়ে মাইটি অজিদের নাস্তানাবুদ করছে শান্তর দল। অস্ট্রেলিয়া ৬৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিন শেষ বিকেলটা ভালোভাবেই সামলেছেন, গড়েছেন অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটি। দ্রুতই এই জুটিটা ভাঙতে চাইবে বাংলাদেশ। ম্যাচে পিছিয়ে থাকলেও গত ২ দিনের তুলনায় আজকে তুলনামূলক ভালো ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ আজ যোগ করতে পেরেছে ৭৫ রান। অস্ট্রেলিয়ার পেসার জজ হ্যাজলউড নিয়েছেন ৬ উইকেট। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার কেউ এখনও 50 পাননি, তবে ছোট ছোট ইনিংসগুলো তাদের লড়াইয়ে টিকে রেখেছে। বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।